কালকে চন্দ্রদাকে যেভাবে মেরে ফেললো সেটা আমরা কেউই মেনে নিতে পারছি না। সকলেই প্রচণ্ড রকম ক্ষিপ্ত আছে এবং তার থেকেও বেশি যেটা রাগ হচ্ছে, ক্ষোভ হচ্ছে যে এরপরও পার্টির তরফ থেকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে ধৈর্য রাখুন, কোনো রকম কোনো কিছু যেন কারোর উপর হামলা না হয়, মাথাটা ঠান্ডা রাখুন। এতে অনেকেরই ক্ষোভ হচ্ছে, আমারও ক্ষোভ হয়েছিল এবং এই জায়গা থেকে বিভিন্ন রকম খোঁজ খবর করা শুরু করলাম কেন এই কথাটা বলছেন, এবং সেই জায়গা থেকে কয়েকটা পয়েন্ট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। নাম্বার 1 পয়েন্ট হচ্ছে শ্রমিক দা না হয় কথাটা বলছেন, কিন্তু শুভেন্দুবাবু তিনিও তো সেই একই কথাই বলছেন। তাহলে নিশ্চিতভাবে এটা কারোর ব্যক্তি সিদ্ধান্ত নয়, এটা কোথাও একটা কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত আছে। কিন্তু কেন বলছেন, কেন বলছেন সেই কথাটা যদি পরপর কয়েকটা আপনাদেরকে পয়েন্ট আমি ধরিয়ে দিন না, তাহলেই কিন্তু আপনাদের কাছে সেই ডটগুলোকে কানেক্ট করলেই পুরো পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। শ্রমিকবাবু বলুন, শুভেন্দুবাবু বলুন, এই কথাটা একটা কারণেই বলছেন, যাতে আর কারুর রক্ত না ঝরে। যে ভয়ঙ্কর ষড়যন্ত্র নেক্সট 48 ঘন্টায় প্ল্যান করা হয়েছে, সেই ষড়যন্ত্রটাকে রুখে দেওয়া যেতে পারে, সরকারটা শপথ নিতে পারে এবং অফিসিয়ালি সরকারে বসে পুরো জিনিসটা আইনি পথে ট্যাকেল করা যেতে পারে। এবং সেই জায়গাটার জন্য এই কথাটা বলা হচ্ছে। কেন আজকের এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো পিসিমণি যে গায়ের জোরটা দেখাতে চেয়েছিলেন, মমতা ব্যানার্জি যে গায়ের জোরটা দেখিয়ে জবরদখল করে রাখতে চেয়েছিলেন পশ্চিমবঙ্গের গদিটা, সেইটা শেষ পর্যন্ত কাজে এলো না। এই রাজ্যের মাননীয় রাজ্যপাল RN রবি স্যার তিনি কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ার সাথে সাথেই সেই বিধানসভাকে ডিসলভ করে দিলেন, অর্থাৎ অফিসিয়ালি ধাক্কা মেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে বার করে দেওয়া হলো নবান্ন থেকে। না তার মন্ত্রিসভা এখন থেকে এফেক্টিভ, না তার বিধান পরিষদ যে পরিষদীয় দল রয়েছে সেইটা এফেক্টিভ। এবার থেকে যতক্ষণ পর্যন্ত না নতুন সরকার হাতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই রাজ্যটা রাজ্যপালের হাতে, অর্থাৎ এই রাজ্যে অঘোষিত রাষ্ট্রপতি শাসন কিন্তু জারি হয়ে গেল। দেখুন, প্রোটোকল অনুযায়ী এটাই হওয়ার কথা ছিল। এখানে যখন 2011-তে পরিবর্তন হয়, তখন বুদ্ধদেব ভট্টাচার্য যখন বিকেলের দিকে ট্রেন্ড সেট হয়ে যায় যে তিনি হারছেন, বিপুল ভোটে বামেরা এখান থেকে যেতে চলেছে, সেই জায়গা থেকে তিনি নিজে এগিয়ে এসে রাজ্যপালের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। এটাই তো পরিষদীয় রাজনীতি। কিন্তু না, এখানে ওই যে বললাম না, অনেক চুরি দুর্নীতির ব্যাপার আছে। এখানে মমতা অভিষেকরা যে চুরিটা গত 15 বছর ধরে করেছে, তার যে কাচ্চা চিঠা সরকারের কাছে আছে, প্রত্যেকটা ফাইল ওপেন করা হবে, এদের যা আইনি পথে শাস্তি সেই ব্যবস্থা করা হবে। ফলে সেই ফাইলগুলো সরানো অত্যন্ত জরুরি। আর সেই জন্যই এই রেজিগনেশন না দেওয়ার নাটকটা করে যাচ্ছে, এখনও শয়তানি চালিয়ে যাচ্ছে মমতা আর অভিষেক মিলে। আর সেই জায়গাটার আজকে কিন্তু অফিসিয়ালি পরিসমাপ্তি ঘটল। কিন্তু এখানেই কি সব সমস্যা থেমে যাচ্ছে? এই তো ডিসলভ হয়ে গেছে, রাষ্ট্রপতি শাসনের মতো অবস্থা হয়ে গেছে, রাজ্যপালের হাতে ক্ষমতা রয়েছে, তাহলে তার চিন্তার কোনো কারণ নেই? না, এখনও চিন্তার কারণ আছে। একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করুন, যেদিনকে 4 তারিখ এরা হেরে গেল, আমি নিজে তো কাউন্টিং সেন্টারে ছিলাম, আমি সেখানে দেখেছি যে হেরে যাওয়ার পর ভয়ে এরা সব বাইরে চুপচাপ বসে আছে, বাইরে বেরোনোর হিম্মত কারোর হচ্ছে না, জুলজুল চোখে তাকাচ্ছে। পুলিশ দিয়ে প্রোটেকশন দিয়ে বাইরে গিয়ে কর্মীদের সঙ্গে কথা বলে যে ভাই এরা বেরোচ্ছে, এদেরকে বেরোতে দাও। কেউ কোথাও দু একটা হয়তো টিজ করেছে, কিন্তু কারোর গায়ে একটা আঁচড় অবধি পড়েনি, কারোর গায়ে এক ফোঁটা গেরুয়া আবির ছুঁড়ে দেওয়া হয়নি। যা ভাই, তোদের সঙ্গে একটা পার্থক্য ছিল, আছে, থাকবে, বার করে দেওয়া হয়েছে। এবং এরাও সেই জায়গাটা বুঝতে পেরেছে, ঘরে ঢুকে বসেছিল। কিন্তু তারপর ভালো করে ক্রোনোলজিটা বুঝুন। কালকে বিকেলবেলায় এই মমতার অভিষেক নিজেদের পরিষদীয় দলকে ডাকলো, নিজেদের নবনির্বাচিত বিধায়কদের ডাকলো, এবং যেটা খবর, এদের 80 জন বিধায়কের মধ্যে 11 জন বিধায়কই কিন্তু উপস্থিত ছিল না, অর্থাৎ কোথাও একটা কিছু বড় গণ্ডগোল আছে। এবং সেই মিটিংয়ের পরই কিন্তু দেখুন দিকে দিকে একটু রাত্রের দিকে পুরো অশান্তিটা শুরু হয়ে গেল। চন্দ্র আমার ভাই, তাকে তো ওরা মেরেই ফেললো, কিন্তু এর পাশাপাশি ঠিক সেই সময় মধ্যমগ্রামে ঘটনা ঘটেছে। আশপাশের অঞ্চলগুলোতে কি ঘটনা ঘটছে দেখুন। বরানগরে একজনকে ছুরিকাহত করা হলো, এখানে পানিহাটি সেখানে রত্না কাকিমার বাড়ির চারিদিকে বোম বৃষ্টি করা হলো, বসিরহাট সেখানে রোহিত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে শুরু করলো, তাকেও কিন্তু আহত করার চেষ্টা করা হলো। শুধুমাত্র তাই নয়, এখানে যারা ওই সেন্ট্রিক এলাকাটা ভাবছেন সেখানেই নয়, তার বাইরেও গোটা রাজ্যে অশান্তির পরিবেশটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হলো। আরও কয়েকটা ইনসিডেন্ট সামনে আসছে, যেমন এখানে পরিষ্কার বলছে বীরভূমের নানুরে ড্রাম ভর্তি বোমা উদ্ধার হয়েছে, বিজেপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বাঁকুড়ার সোনামুখীতে। ওরা তো হেরে ভূত হয়ে গেছে, তারপরও এই শক্তিটা পাচ্ছে কোথা থেকে, এই সাহসটা পাচ্ছে কোথা থেকে? অর্থাৎ
ওই যে পরিষদীয় দলের বৈঠকটা হয়েছে, ওই যে নতুন বিধায়কদের নিয়ে বৈঠকটা হয়েছে, তারপর কিন্তু এরা গোটা রাজ্যে এদের যে স্লিপার সেলটা আছে, যে জেহাদি গোষ্ঠীটা আছে, বাংলাদেশ রোহিঙ্গা যাদেরকে ঢোকানো হয়েছে, তাদেরকে কিন্তু এরা অ্যাক্টিভেট করে দিয়েছে এবং এরা চাইছে অশান্তির পরিবেশটা তৈরি হোক, রাজ্যে আগুন জ্বলুক, রক্তপাত হোক, এবং সেই জায়গাটা করার জন্য এটা করছে। এর পাশাপাশি আরও বেশ কিছু খবর আসছে, যেমন পুরুলিয়ায় বুথ সভাপতিকে পরিকল্পিতভাবে খুন করা হয়ে গেছে। ক্যানিংয়ে বিজেপি কর্মীদের রীতিমতো মারধর করা হচ্ছে। ইংরেজ বাজারে একজন সমর্থক, বিজেপি সমর্থক, তাকে কুপিয়ে খুন করা হয়েছে। এগুলো এমনি এমনি হচ্ছে, এর আগে তো হয়নি। সব তো ল্যাজ গুটিয়ে ভয়ে ঘরে ঢুকে বসেছিল, তাহলে হঠাৎ করে কোথা থেকে এই শক্তি সঞ্চয়টা হলো? ওই মিটিংয়ে কি আলোচনা হয়েছে, ওই মিটিংয়ে কি ওষুধ দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এরা জিতে আছে বা লড়াই করেছে সেই জায়গাগুলোতে এই ধরনের অ্যাক্টিভিটি শুরু হয়ে গেল? গোটা রাজ্য জুড়ে এইভাবে অশান্তির আগুন ছড়িয়ে দেওয়া হলো। আসলে প্ল্যানটা খুব সহজ ছিল। প্ল্যানটা ছিল যে এইভাবে উত্তক্ত করো, তাতে যেভাবে আমাদের রক্ত ফুটছে এখন, যেভাবে হিন্দু সনাতনীরা ক্ষেপে উঠছে, তারা পাল্টা প্রত্যাঘাত করবে। এদেরকে ঘর থেকে টেনে বার করে যা হিসেব বোঝানো সেটা বুঝিয়ে দেবে, আর সেইটা যখনই হবে এদের যে পুরো জেহাদি গোষ্ঠীটা আছে তাদেরকে ময়দানে নামিয়ে দেবে। এবার এই যে জেহাদি গোষ্ঠী যখন ময়দানে নামবে, তারা তো প্রিপ্ল্যান, তাদের তো অস্ত্র আছে, তাদের ট্রেনিং আছে, তারা পুরো এটার জন্যই তৈরি আছে। কালকে চন্দ্রকে যে মারা হলো, সেখানে যে বন্দুকটা, সেই বন্দুকটা প্রমাণ দিচ্ছে বিদেশি শক্তির যোগ আছে এখানে, নাহলে অত দামি বন্দুক দিয়ে এই ধরনের অপারেশন হয় না। এবং কীরকম ঠান্ডা মাথায় খুনটা করা হয়েছে। প্রথমে এমন বন্দুক ব্যবহার করা হয়েছে যাতে গাড়ির জানলার কাজটা ফুটো হয়ে যায়, ভেঙে যায়, এবং তারপর সেই ফুটো দিয়ে বন্দুক ঢুকিয়ে পর পর 3টে গুলি করে করা হয়েছে। দুটো, একটা তো হৃৎপিণ্ড ছিন্ন হয়ে বেরিয়ে গেছে, আরেকটা বুকে লেগেছে, আরেকটা পেটে লেগেছে, কিন্তু তারপরও মৃত্যু সুনিশ্চিত করার জন্য 10 রাউন্ড গুলি চলেছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে কারা এটার সঙ্গে ইনভলভ রয়েছে। ফলে যদি হিন্দু সনাতনীরা ক্ষেপে যায়, তারা রেগে গিয়ে রাস্তায় নামে, তাদেরকে পাল্টা প্রত্যাঘাত দেওয়ার জন্য এই জেহাদি বাহিনী কিন্তু তাণ্ডব করবে। এবং সেই জায়গাটা মহামান্য সুপ্রিম কোর্টের সামনে গিয়ে প্লেস করা হবে যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে যা অবস্থা চলছে, তাতে করে রাষ্ট্রপতি শাসন জারি করা ছাড়া উপায় নেই। এখানে যেহেতু সরকার এখন নেই, তাকে ডিসলভ করে দেওয়া হয়েছে, সুতরাং সেই জায়গা থেকে এই পরিস্থিতি সামাল দেওয়ার মতো কোনো অবস্থা নেই। সেখান থেকে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্টকে সিদ্ধান্ত নেবে অন্য ব্যাপার, কিন্তু এদের চেষ্টাটা ছিল যে আগামী 6টা মাস এই রাজ্যটাকে রাষ্ট্রপতি শাসনে রেখে দেওয়া। তাহলে এই যে ভোটটা হয়েছে সেটা ইনভ্যালিড করে দেওয়া যেতে পারে এবং নতুন করে ভোটের কথা তখন বলা যেতে পারে। এবং এই 6 মাসে যে তাণ্ডবলীলা চলবে, যখন সরকার হাতে থাকবে না, তখন যেভাবে এখানে খুনের রাজনীতি হবে, রক্তের রাজনীতি হবে, সেই জায়গা থেকে আর বিজেপি কর্মী সমর্থক তাদের কি আর ময়দানে পাওয়া যাবে? এই রকম একটা কিন্তু পরিকল্পনার কথা শোনা যাচ্ছিল। সেটা যাতে কোনো রকমে ইনস্টিগেট না হয়, আর একটা কর্মীরও যাতে প্রাণ না যায়, সেটার জন্যই কিন্তু কর্মীদের সংযত থাকতে বলা হয়েছে। তাহলে প্রশ্ন উঠছে যে এইভাবেই কি সংযত থাকবে? না, তারও উত্তর আছে। কিন্তু তার আগে আরেকটা ইম্পর্টেন্ট কথা বলি। এই জায়গাটা দেখুন, পশ্চিমবঙ্গে ভোটে মাফিয়াগিরি হয়েছে। কালীঘাটে গিয়ে মমতা ও অভিষেকের পাশে দাঁড়িয়ে দাবি অখিলেশ যাদবের। অখিলেশ যাদব হঠাৎ করে পশ্চিমবঙ্গে এলেন কেন? কি এখন তার লেনাদেনা আছে? এই অখিলেশ যাদবের যে পার্টিটা আছে, তার নাম ও নিশান পশ্চিমবঙ্গে নেই। একটা দুটো আসনে এর ওর সঙ্গে জোট করে দাঁড়ায়, কটা ভোট পায় এরা, নিজেদের কটা ভোট আছে। সেই অখিলেশ যাদব কেন কলকাতায় ছুটে এলো? এবং ভালো করে খেয়াল করে দেখুন এই তৃণমূলের সঙ্গে এই অখিলেশ যাদবের সম্পর্ক। যখন লোকসভা নির্বাচন হচ্ছে, অখিলেশ যাদব তৃণমূল কংগ্রেসকে উত্তরপ্রদেশে একটা আসন ছেড়ে দিচ্ছে যে তোমরা ওখানে লড়ো, তোমরা ওখান থেকে ভোট বার করো, যাতে তোমরা জাতীয় দলের মর্যাদা ফিরে পেতে পারো। এবং মাথায় রাখুন, তৃণমূল কংগ্রেসের উত্তরপ্রদেশে কিন্তু কোনো রকম কোনো জায়গা নেই। এই মমতা ব্যানার্জি যখন অখিলেশ যাদবের হয়ে এর আগের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে প্রচারে গিয়েছিলেন, তখন যেখানে যেখানে প্রচার করেছেন সেখানে সেখানে অখিলেশের ভোট কমেছে। তা সত্ত্বেও অখিলেশকে এখানে ছুটে আসতে হয়েছে। এর পিছনে কি রহস্য রয়েছে? আর এখানেই সন্দেহটা বাজছে যে রাষ্ট্রবিরোধী শক্তি, যারা 2024-এর ভোটের সময়ও অ্যাক্টিভেট ছিল বলে বিভিন্ন সূত্রের বিভিন্ন মিডিয়া রিপোর্ট উঠে আসছে, সেই জায়গাটাই কি এখানে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে? যে কারণে অখিলেশ যাদবকে এখানে ছুটে আসতে হয়েছে। মমতা ব্যানার্জি এখানে হেরে গেছে, তৃণমূল কংগ্রেস হেরে ভূত হয়ে গেছে, তাদের নাম ও নিশান থাকছে না। ফলে কোথাও থেকে কি কোনো ইনস্ট্রাকশন এসছে, সেটাকে এখানে পাস অন করতে এসছে?
এই প্রশ্নগুলো কিন্তু উঠছে। অর্থাৎ বারবার যেটা বলা হচ্ছে যে এখন যেহেতু কোনো সরকার নেই, যেহেতু পুরো প্রশাসনের উপর কন্ট্রোল নেই এবং গত 15 বছর ধরে চটি চাটাদের এই সিস্টেমের মধ্যে ভালো করে ঢুকিয়ে রেখে দেওয়া হয়েছে, তারা কিন্তু সিস্টেমের মধ্যে থেকেও এখনও অ্যাক্টিভেট আছে। সবথেকে বড় প্রমাণ, বিভিন্ন সরকারি অফিস সিল করে দিতে হয়েছে, বিভিন্ন মিউনিসিপ্যালিটি সিল করে দিতে হয়েছে। তার কারণ এখান থেকে প্রচুর পরিমাণে নথি সরানো, নথি চুরির কাজ চলছে। তাহলে এখান থেকেই প্রমাণিত হয় সিস্টেমটা কিভাবে হয়ে আছে। আর তাই সেই সিস্টেমটাকে কাজে লাগিয়ে নতুন সরকার যদি শপথ নিতে না পারে, তাহলে এই তাণ্ডব লীলাটা আরও কন্টিনিউ করা যেতে পারে, পরিস্থিতি হাতের বাইরে নিয়ে চলে যাওয়া যেতে পারে এবং সেইটা দেখে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে গিয়ে এখানে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হতে পারে। এবার আপনারা বলবেন রাষ্ট্রপতি শাসন জারি করলে কী হবে? দেখুন, একটা জায়গা থেকেই ভালো করে বোঝার চেষ্টা করুন। এই তৃণমূল এতদিন কোটি 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 টাকা খরচ করেছে, আপনার ট্যাক্সের টাকা খরচ করেছে। ওই কপিল সিব্বাল, ওই অভিষেক মনু সিংভি, তাদেরকে কোটি কোটি টাকা খরচ করে সুপ্রিম কোর্টে পাঠিয়েছে, হাইকোর্টে মামলা লড়িয়েছে। কি না, এই রাজ্যে মহামান্য আদালত যে নির্দেশ দিয়েছে যে সিবিআই তদন্ত করতে হবে, ইডি তদন্ত করতে হবে, সেগুলোকে আটকাবার জন্য সেই তৃণমূল আজকে বলছে সিবিআই তদন্ত করো। তার মানে এখানে এখন আর কন্ট্রোলটা এখানে নেই, কিন্তু ওই দিকটা দিয়ে যদি কোনো রকমের টাইমটাকে বাই করা যায়, টাইমটাকে কিল করা যায়, এখানে পরিস্থিতি ঘুরিয়ে দেওয়া যায়, সেই চেষ্টাটা কিন্তু আপ্রাণভাবে চলছে। এবং আগামীকালটা বিজেপির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা সরকারে এসে গেছে, কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন, মন্ত্রিসভায় কারা কারা ঠাঁই পাবেন, কার কী ভূমিকা হতে চলেছে, সেই সমস্ত সিদ্ধান্ত কিন্তু আগামীকাল হতে চলেছে। মাননীয় অমিত শাহজি আসছেন, ওড়িশার যিনি মুখ্যমন্ত্রী আছেন তাকে পর্যবেক্ষক করা হয়েছে এবং সেই পরিষদীয় দলের বৈঠক ডাকা হয়েছে, সেখানেই কিন্তু সর্বসম্মতভাবে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এখানে চন্দ্রনাথের এই যে ভয়ানক হত্যালীলা হলো, সেখান থেকে এটা অনেকটা ঘেঁটে গেছে। এরপর যদি সত্যিই এখানে গণ্ডগোলটা লাগিয়ে দেওয়া যেতে পারে, একদিকে যারা হিন্দু সনাতনী রয়েছেন, যারা বিজেপিকে এই রাজ্যে সরকারে এনেছেন, তারা ক্ষেপে গিয়ে আর সহ্য করতে পারছেন না, যারা তৃণমূলী রয়েছেন তাদের উপর বেছে বেছে যা হিসেব মেটাচ্ছেন। উল্টো দিকে ওই মমতা, ওই অভিষেক, যারা এতদিন ধরে 15 বছর ধরে সযত্নে লালিত করেছে, ওই যেখানে ফেন্সিং করতে দেয়নি সেখান দিয়ে যে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকিয়েছে তাদেরকে সুপার অ্যাক্টিভ করে দেবে, স্লিপার সেলকে করে দেবে, রাজ্যে যে অশান্তির পরিবেশ হবে, সেই জায়গা থেকে এই পরিষদীয় বৈঠক, এই মন্ত্রিসভা ঠিক করা, এটা কি হবে? এবং এটা যদি ঠিক করা না যেতে পারে, 9 তারিখ যে শপথ গ্রহণ আছে সেটা করানো যাবে। যদি 9 তারিখ শপথ গ্রহণ না করানো যায়, মন্ত্রিসভা এখনই গঠন করা না যায়, এই পরিস্থিতি কিন্তু আরও ডিটোরিয়েট করবে। প্রশাসনের উপর কন্ট্রোলটা আসবে না, পুলিশের উপর সেই ডিটারমাইন জায়গাটা আসবে না। তাহলে সেই পরিস্থিতি আরও যখন ডিটোরিয়েট করবে, সেই জায়গা থেকে শপথ নেওয়ার জায়গাটা কি আরও তৈরি করা যাবে? ফলে এই জন্য এই 48 ঘন্টাটা অত্যন্ত 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 গুরুত্বপূর্ণ। এবং সেই কারণেই শ্রমিক ভট্টাচার্য বলুন, ডক্টর সুকান্ত মজুমদার বলুন, শুভেন্দু অধিকারী বলুন, সকলেই একটা কথা বলছেন, ধৈর্য রাখুন, কারোর উপর কোনো আক্রমণের ঘটনা, কাউকে কোনো হেনস্থার ঘটনা করবেন না, মন্ত্রিসভাটাকে শপথ নিতে দিন। কেননা সত্যিই যতই রাজ্যপালের আন্ডারে থাকুক, যতই রাষ্ট্রপতি শাসনে থাকুক, যে মন্ত্রিসভার কন্ট্রোলে যে অভিভাবকত্ব থাকে, সেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের নেই এবং সেইটা যাতে না হয়, সেইটার জন্য মমতার অভিষেক শেষ চেষ্টা করে যাচ্ছে। আর সেইটাকে সেই পাতা ফাঁদে না পা দেওয়ার জন্যই ধৈর্য ধরতে হচ্ছে, যেটাকে অনেকের গান্ধিগিরি মনে হচ্ছে। হ্যাঁ, আমাদেরও প্রচণ্ড প্রচণ্ড ক্ষোভ বাড়ছে, রাগ হচ্ছে, দুঃখ হচ্ছে, যন্ত্রণায় বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তা সত্ত্বেও বৃহত্তর স্বার্থে 9 তারিখ অবধি শান্ত থাকতে হবে। নতুন মন্ত্রিসভাকে এখানে শপথ নিতে দিতে হবে, পুরো অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের কন্ট্রোলটা নিতে দিতে হবে এবং তারপর তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এবার ভাবুন, মন্ত্রিসভার শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী, যাদেরকে ভাবছেন তারাই দায়িত্ব নিয়েছেন। পুলিশের ডিজিপি যিনি রয়েছেন তিনিই থাকবেন, বা নতুন করে আরও যোগ্য ব্যক্তিকে নিয়ে আসা হবে। পুলিশ সিস্টেমটা চেঞ্জ হচ্ছে এবং সেখানে অজয় পাল শর্মা রয়েছেন, এখানে তার তো গুরুত্বপূর্ণ ভূমিকা এই সরকারে থাকবে, সেটা বোঝাই যাচ্ছে। নাহলে থেকে 5 বছরের জন্য এখানে রাখা হতো না। সুতরাং সেই জায়গা থেকে যখন এই পুলিশ স্ট্রাকচারটা হয়ে যাবে, ওই আগে যেরকম 14 তলা থেকে কন্ট্রোল করা হতো, সেই জায়গাটা করা হবে না। ফ্রি হ্যান্ড দেওয়া হবে পুলিশকে এবং বলা হবে তোমরা সাফাই অভিযান করো, কোন দল কোন রং কিচ্ছু দেখো না, সাফাই অভিযানটা করো, এদেরকে এলিমিনেট করো, এদেরকে সিস্টেম থেকে বাইরে বার করে দাও, যাতে আগামী দিনে কেউ এই ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে।
এসআইআর হয়েছে, কিন্তু আবারও বলছি 60 to 70% কমপ্লিট হয়েছে। এখনও 30-40% এরা ঢুকিয়ে রেখে দিয়েছে। সেইগুলোকে নতুন করে ডিটেক্ট করতে হবে, ডিলিট করতে হবে এবং তারপরে এই সামগ্রিকভাবে এদেরকে কিন্তু ডিপোর্ট করার ব্যবস্থা করতে হবে। পশ্চিমবঙ্গটাকে ক্লিন আপ করতে হবে এবং সেটা করার জন্য নতুন মন্ত্রিসভার দায়িত্ব নেওয়াটা অত্যন্ত অত্যন্ত দরকার। যতক্ষণ পর্যন্ত না সেটা করছে ততক্ষণ পর্যন্ত কন্ট্রোল আসবে না, আর যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল আসছে না ততক্ষণ এই মমতা, এই অভিষেক এইভাবেই রাজ্যটাকে উত্তপ্ত করার চেষ্টা করবে, এখানে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই কারণেই কিন্তু সকলকে সংযত থাকার বার্তা দেওয়া হচ্ছে, মানুষের ভালোর জন্য যাতে আর রক্ত না ঝরে সেটার জন্যই ধৈর্যটা ধরে থাকতে বলা হচ্ছে। কেননা যদি পুলিশি সিস্টেমের মাধ্যমে আইনি পদ্ধতিতে এই পরিষ্কারটা হয়, এই সাফাই অভিযানটা হয়, আমরা দিনের শেষে একটা পরিষ্কার জঞ্জালমুক্ত সমাজই তো দেখতে চাই। সেটা যদি পুলিশি সিস্টেমের মাধ্যমে হয়ে যায়, আইনি পদ্ধতিতে হয়ে যায়, আর সেই জায়গা থেকে কোনো মায়ের কোল খালি হবে না, কোনো দিদির সিঁদুর মুছবে না, সেটাই তো কাম্য। সেই কারণেই সকলেই কিন্তু ফুটছেন, কিন্তু তা সত্ত্বেও এই ধৈর্যের বার্তাটা দেওয়া হচ্ছে। ফলে আগামী 48 ঘন্টা অত্যন্ত অত্যন্ত ক্রুশিয়াল, এবং সেই জায়গায় যাতে মমতা অভিষেকরা আর কোনো বদমাইশি করে আর কোনো সিস্টেমকে ঘাঁটতে না পারে, এই কন্ট্রোল নেওয়াটা আটকাতে না পারে, সেটার জন্যই কিন্তু সমস্ত কিছু চলছে। যদি এই নিয়ে কোনো সন্দেহ থাকে, কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু বলার থেকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম। ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।